কতদূর, হ্যাঁ 2020 অবধি আমি ইউটিউবে দেখেছি তোমরা আমি কালো কার্ড পরতাম। এই ঘরে আসা পর্যন্ত কালো কার্ড, যে মনের ভুল। আর ভৌতিক হলে তাহলে ঠাকুর আছে, তাহলে কেন হবে? এগুলো এই সমস্ত একটা সময় মানতাম না। আমাকে একজন বলেছিল তুমি এই যুগের মেয়ে হয়ে এত সুপারস্টিশন। আমার সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সাথে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগটা শুরু করি অন্য কিছু শেয়ার করব বলে, আর শেয়ার হয়ে যায় অন্য রকম কিছু। আসলে কখনোই কোনো রকম প্ল্যান করে বা আমার ভিডিও করব এমন একটা বিষয় সেইভাবে তো ভিডিও করি না। তো করতে করতে যখন যেটা প্রায়োরিটি পেয়ে যায় আমার কাজের মধ্যে, বা কোনো অভিজ্ঞতা হয়তো সেই মুহূর্তে মনে পড়ে যায় কোনো একটা কাজ করতে করতে, সেটাই চলে আসে আমার চ্যানেলের প্রায়োরিটি বা সেই দিনের ভিডিওর প্রায়োরিটি লিস্টে। তো আজকে মানে আমি শ্যাম্পু করেছিলাম, পুজো করব, তো সেই জন্য শ্যাম্পু করাই যেত। অনেক দিন আগেই পুজোটা শুরু করা যেত, নানা রকম চাপে আয়ুষ্মানের শরীর খারাপ হলো, তারপরে নানা রকম কারণে পুজোটা আমি করতে পারিনি। আর আমি যখনই না মান্থলি পিরিয়ডের পরে পুজো করি তখন ঠাকুরের পুরো আসন একদম ডিপ ক্লিনিং করে তারপরে পুজো করতে বসি। তো সকাল থেকে সময় পাচ্ছি না, আয়ুষ্মানের এক্সাম চলছে, সেকেন্ড টার্ম স্টার্ট হয়েছে। তো যার ফলে তোমরা জানো গতকাল থেকেই আমি ভীষণ টেনশানে আছি। যতক্ষণ না পরীক্ষা মনে হয় শেষ হয় ততক্ষণ আমরা মারা এরকমই টেনশানে কাটাতে থাকি। বাড়ির মানে হয় না একটা কথা আছে দেখবে, যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শির ঘুম নেই, সেরকমই আমাদের বাচ্চারা যত না টেনশানে ভোগে আমরা বেশি টেনশানে পড়ে যাই মারা। যে ঠিক করে লিখে আসছে তো, পড়িয়েছি তো, সব কিছু ঠিক করে কমপ্লিট করে আসবে তো, পেপার কমপ্লিট করবে তো। তো গতকাল আমি খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছিলাম, জানি না তিনি কমেন্টটা ডিলিট করেছেন কিনা, আমি না হলে পিন করে দিতাম, যে তুমি বড্ড বেশি চিন্তা করছো, দেখো এই সমস্ত রেজাল্ট কিন্তু আমাদের কাছে থাকেও না, তো ওকে ওর মতন করে পড়াশোনা করতে দাও, বেশি চাপ দিলে বাচ্চার বুদ্ধি কিন্তু আরও মানে ভোতা হতে থাকে। তো সত্যি কথা এগুলো যে আমি ভাবি না তা নয়, কিন্তু জানো তো এত কম্পিটিশন না করলে আমার ছেলেটাই পিছিয়ে যাবে। আর আমি যখন ভাবি যে না আমার ছেলেটার তো সেই মেরিট আছে, বুদ্ধি আছে, তাহলে আমি কেন ওকে পিছিয়ে যেতে দেবো? তাই জন্য ওর পেছনে লেগে থাকি, আর আমিই লেগে থাকি, বাকি আর কারোর তো সেরকম দায় নেই। তো যার জন্য মা হিসেবে আমার মনে হয় এইটুকু আমাকে করতেই হয়। তো ভাবলাম ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে করছি পুরোটাই আমি আমার ঠাকুরের ক্লিনিং করব। তার সাথে সাথে কিছু কিছু জিনিস খুবই সামান্য, যেগুলো কেউ মানলে মানতে পারো, না মানলে না মানতে পারো। অ্যাকচুয়ালি কী জানো তো, জীবনে যার জীবনে যেটা মানে কোনো কিছু ইনসিডেন্ট যেটা হয়তো একেবারেই লৌকিক নয়, সেইটা যে জীবনে কার কখন আসবে, আমি শুনেছি প্রত্যেকের লাইফেই নাকি একবার না একবার হয় এমন কিছু, যেগুলোর আমরা কোনো ভিত্তি খুঁজে পাই না। তো যথারীতি আমারও ছিল, আমি না একেবারেই ভূতে ভয় কোনো দিনই পেতাম না, ভূত জিনিসটাতে ভয় পেতাম না। আমি মানুষকে যথেষ্ট ভয় পেতাম, কিন্তু ভূত ব্যাপারটা ভয় পেতাম না বলা ভুল। রাত্রিবেলা একা টয়লেটে উঠতে যেরকম একটা ভয় লাগে সেরকমই হতো, কিন্তু কোনো দিন নিজের চোখে দেখা বা ফিল করা এইসব তো করিনি। এখনও বলবো যে আমি নিজের চোখে কিছুই দেখিনি। সেগুলো যদি আমি তোমাদের বড় করে বলতে চাই তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে। কিন্তু গত 2018 পর থেকে প্রায় 2021 পর্যন্ত যা যা জিনিস আমার সাথে হয়েছিল, বলবো আমার ওই 2-3 বছর না পুরো জীবনে যেন একটা বিভীষিকা ছিল। এখন সেটা আমার কোনো মানসিক সমস্যার জন্য হয়েছিল, কিন্তু এখন তো কোনো সমস্যা হয় না। যখন আমি এটাই ভাবি, সেই মুহূর্তে তো ভাবতাম যে আমাকে বোধহয় সাংঘাতিক কিছুতে ধরেছে, কিন্তু পরে যখন চিন্তা করি এগুলো সবই কিন্তু মানসিক সমস্যার লক্ষণ ছিল। কিন্তু যখন থেকে ওপরে আমাদের হলো কাজ এবং নানান ধরনের কিছু করা হলো, তারপর থেকে কিন্তু আর হয়নি। এবং তার কী রিজন ছিল ওপরে সেরকম ঘটনা হওয়ার, তারও আমি তোমাদের বলেছি, আর সেই সমস্ত কথা আমি আর তুলতে চাই না। তো যাই হোক, যার সাথে হয় না সেই মুহূর্তে শুধুমাত্র সেই বোঝে। তো আপাতত আজকে আয়ুষ্মানের ফার্স্ট এক্সাম ছিল, যেটা খুব ভালো পরীক্ষা দিয়েছে, আর পরের দিন আছে ওর ইংলিশ, যেটা নিয়ে খুব একটা চাপ নেই, ও গেছিলো এই সময় পড়তে। তো আমি ভাবলাম তখন ঘরটরগুলো একটু ঠিকঠাক করে নিই, একটু গুছিয়ে রাখি, সাজিয়ে রাখি, যেগুলো এই কটা দিন তো একটু কমই হবে, কারণ ওর ওপরেই এখন সমস্ত ফোকাসটা দিয়ে রাখছি, যাতে ও পড়াশোনাটার দিকে আমি ধ্যান দিতে পারি। তো যতক্ষণ ও পড়তে গেছে, আজকে অনেকটা টাইম ও পড়বে ম্যামের কাছে, তাই আমি ভাবলাম যে আজকে ঠাকুরের জায়গাটা ক্লিন করে নিই। তো নাইটি ছেড়ে একটা পরিষ্কার নাইটি পরে হাত মুখ পা ভালো করে ধুয়ে, এখন তো শীতকাল, গায়ে জল ঢালতে পারবো না, তাহলে নিজেই অসুস্থ হয়ে পড়বো,
তার থেকে ভালো কাঁচা নাইটি পরে একটু গায়ে গঙ্গা জল ছিটিয়ে চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুরের আসনটা চেঞ্জ, মানে যে আসন পাতা থাকে সেই আসনটা সম্পূর্ণ সরিয়ে দিয়ে, এটা আমি মাসে একবার করি। ওই যে বললাম যখন পিরিয়ড কমপ্লিট হয়ে যায় মাথা ঘষে তারপরে এই কাজটা আমি করি। ঠাকুরের মানে সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছে তারপরে আমি আসন পাতি। সাধারণত বুধবার দিন আমি এই কাজটা করি, কারণ বৃহস্পতিবার মা লক্ষ্মীর ঘট যেহেতু পাতি, তো বুধবার দিন আমি ঘট তুলে দিয়ে সমস্ত কিছু মেজে নিই। আজকে ভাবলাম যে না, আজকেই করে দিই, তাহলে বুধবার আমার চাপটা কম থাকবে। আমি মা লক্ষ্মীকে স্নান করাবো, মা সরস্বতীকেও স্নান করাবো। 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছিলো আজকে। টিকটিকির উৎপাতে ভয় লেগেছে। তো ঠাকুরের ফটোটা সরাতে গেছি, কোনার দিক থেকে একটা বড় টিকটিকি লাফিয়ে উঠেছে। এমনিতে আমি টিকটিকিকে ভয় পাই না, আমি ভয় পাই আরশোলা। দেখবে এক একজনের এক একটা জিনিসের প্রতি ফোবিয়া থাকে, আমার টিকটিকির প্রতি কোনো ফোবিয়া নেই। মানে দেখলে অনেকে না কাঁপতে থাকে, ঘর থেকে পালিয়ে যায়, এরকম ব্যাপারটা আমার নেই। আমার আছে আরশোলা, মানে সে সাংঘাতিক ফোবিয়া, সেটা মুখে বলে প্রকাশ করতে পারবো না। তো এবারে ওই লাল যে মানে ভেলভেটের ঠাকুরের আসন কিনেছিলাম আমার বান্ধবীর কাছ থেকে, এটাই পেতেছিলাম আর ভীষণ ভালো। আমি আরও 2টো ওকে দিয়ে আনিয়েছি, অন্য কালারের, ইয়েলো কালারের আনিয়েছি, এখনও হাতে পাইনি, পেলে তোমাদের দেখাবো। আর বলেছি এরকম নিত্য নতুন যা থাকবে একটু ভালো মানের সেগুলো আমার জন্য এনে রাখতে, কারণ ওকে বলে রাখলে কি আমি জানি আমি সঠিক দামটা পাবো প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে ও তো মার্কেটে যায় নিজের জিনিসপত্র তুলতে, তখন আমার জন্য এনে দিতে পারবে। কবে বলেছি চাপ বাবা? আমার মনে পড়লে তো বলবে চাপ বাবা, রেখে যাও কেন তুমি মা সব কথায়? হ্যাঁ, আমি ইয়ে দেখাবো, জেনারেল ফিজিশিয়ান দেখাবো। কেন বলো তো? আমার একটু ভিটামিন ডিটা একটু চেক করাতে হবে। সেটা আমি জানি ভিটামিন, কিন্তু মেয়েদের না মাঝে মধ্যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়াটা খুব দরকার। এখানে কাজ করছিলাম আর মায়ের সাথে কথা বলছিলাম। আসলে মা তো সুগারের ডাক্তার দেখায় প্রায় 3 মাস অন্তর অন্তর, মায়ের মনে হয় চেক আপ থাকে এখন। তো আমি মাকে বলেছিলাম তুমি যখন দেখাবে আমি ওখানে কোনো জেনারেল ফিজিশিয়ান অ্যাপোলোতে দেখিয়ে নেবো। তো সেই হিসাবেই মায়ের সাথে কথা বলছিলাম, ভাবলাম তোমাদের কাছে এটা দিই যে ভিটামিন D3 এমনি আমার একটু কম ছিল, তো অনেক দিন হয়ে গেছে যে চেক আপ করাই না। যেহেতু এই বললাম না যে ওই যখন আমার খুব ওরকম হতো, শরীর খারাপ হতো, অ্যাটাক হতো, মানে প্যানিক অ্যাটাক যেগুলোকে বলে নাম দেয় আর কি, প্যানিক অ্যাটাক, তারপর অ্যাংজাইটি অ্যাটাক যখন হতো, কিন্তু আমি খুব একটা মিল পাই না যে সিমটমসগুলো গুগলে দেখি। তো যাই হোক, তখন আমি যখন ডক্টরকে দেখিয়েছিলাম আমার ভিটামিন D3 আমি নিজেই পাকামো মেরে টেস্ট করিয়েছিলাম, তো কম ছিল, তখন ওষুধ খেয়েছিলাম। এখন কোনো অ্যাজ সমস্যা নেই, তারপরেও মনে হলো যে আমার একবার D3টা চেক করা দরকার, তো সেই জন্যই আর কি ডাক্তার দেখাবো ভেবেছি। আর এখানে দেখো ওপরের দিকে আসন পেতে নিয়েছি পিঙ্ক কালারের, না এগুলো হচ্ছে ওই ব্লাউজের পিস, এগুলো ব্যবহার মানে যেগুলো যখন নতুন আসে এরকম পিস, এই কালারের প্রচুর ব্লাউজ আছে, তখন ওগুলো রেখে দিই আমি ঠাকুরের জন্য আলাদা করে তুলে রাখি, মেজে মানে কেচে ধুয়ে আলাদা করে তুলে রাখি ঠাকুরের জায়গাতেই সঙ্গে সঙ্গে। তো সেই একটা পাতলাম পিঙ্ক কালারের, আরও একটা আছে সেম কালার, ওই জন্য এই কালারগুলো এখন পাতবো। অনেকগুলো এরকম ঠাকুরের আসন আমার হয়ে গেছে একই কালারের। আর বাবা লোকনাথকে যে দেখছো না, বাবা লোকনাথকে নামানো ওঠানো আমার পক্ষে একা খুবই অসুবিধা, সেই জন্য আমি কি করি তোমাদের দেখাবো আবার যখন বসাবো কিভাবে বসাচ্ছি। আসন ধরে সামনের দিকে টেনে আনি, মোটামুটি ধরো 25 কেজি ওজন হবে আমার এই পাথরের লোকনাথ বাবার। তো বুঝতেই পারছো কতটা মানে কঠিন হয় আমার পক্ষে এই জায়গার মধ্যে বসে এসে নামানো, আর ভয়ও লাগে না বাই চান্স যদি কিছু সমস্যা হয়। তো ওই জন্য আসন ধরে টেনে আমি একটা টুল পেতে নিই সামনে, জাস্ট মানে ধরেই নামিয়ে দিই। একটু তো কসরত করতেই হয়, আশিস থাকলে সুবিধা হয়, কিন্তু সব সময় তো থাকবে না। আর আসনটা পাতি ওইভাবে একদম সামনের দিকে নিয়ে আসি, তারপর বাবা লোকনাথকে বসিয়ে দিয়ে মানে ধরে ওটাকে টেনে দিই। তাহলে কি এই একবার যে বসিয়ে দিলাম আমি, এবার যদি আসনটা কোনো কারণে কুঁচকে যায় তো বাবাকে এক হাত দিয়ে তো তোলা অসম্ভব ব্যাপার, তো তখন খুব সমস্যা হয়ে যায়, মানে হতেই চায় না, আমি কিছুতেই ঠিক করতে পারি না, যেটা এখন হয়েছে। তাও অনেক কষ্টে চেষ্টা করছি আর কি এদিক ওদিক করে ঠিক করতে, যেহেতু সিল্কের কাপড় তো সেই জন্যই সমস্যাটা হয়ে গেছে। তো আমি খুব চেষ্টা করছি
সব দিকটা ম্যানেজ দেওয়ার। তো হয়ে যাবে, ওটা না একটু সময় লাগে, কসরত করতে হয়। বাবা লোকটাতে জামাটা আমি বদলে দিলাম, একটা গোলাপি রঙের হালকা গোলাপি জামা পরিয়েছি, দিনের আলোতে তোমাদের দেখাবো। এখন রাত যেহেতু, আর আমি রাতে একটা হালকা মানে ব্লু কালারের যে এলইডি, সেই দুটোই আমি ঠাকুরের আসনের ভেতরে দিয়েছি। সামনে থেকে অপূর্ব সুন্দর লাগে, তো সেই জন্য খুব একটা তোমরা কালারগুলো বুঝতে পারবে না, অন্য কালার রিফ্লেক্ট করে, কিন্তু সামনে থেকে খুব ভালো লাগে, উজ্জ্বল লাগে ঠাকুরের আসনটা। সন্ধেবেলা করে এই লাইট দুটো ওপরেও একটা আছে ঠাকুরের, আর নিচের দিকেও একটা আছে, তো সন্ধেবেলা জ্বালিয়ে দিয়ে এবার রাতে ঘুমানোর সময় ঠাকুরের এই লাইটগুলো বন্ধ করে জাস্ট এই টুনি লাইটগুলো জ্বলে, একটা হালকা আলো আভা দেয়। সদা জাগ্রত আমার ঠাকুর, আমার বাবা লোকনাথ, তার কৃপায় সব কিছুই আমি পেয়েছি। তো যখন আমার এরকম হতো না, তখন আমি ভাবতাম যে এই ধরনের জিনিস আমার সাথে হচ্ছে, যেগুলো আমি ফেস করছি, তাহলে ঠাকুর আছে তারপরেও কেন হচ্ছে, এগুলো আমি তোমাদের বলবো গল্পগুলো একটু পরে। তখন আমাকে যা যা মানুষ করতে বলেছে, বা যা যা ফেস করে এসে একটা জায়গা আমি শিখেছি বা বুঝেছি, সেই জিনিস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আগে যখন আমার সন্তান ছোট ছিল, তখন তো এইসব আমার ছিল না। তখন আমি ভীষণ মানে নিজেকে বুদ্ধিমতী এবং অত্যাধিক শিক্ষা নিয়ে এক সময় থাকে না, আমাদের গর্ব থাকে। তো যখন কেউ বলতো নজর কাটাও, এই করো ওই করো, তখন খুব রেগে যেতাম। বাচ্চাকে কালো টিপ পরাও, আমি কোনোদিন করতাম না। ইভেন এখনও পর্যন্ত আমি জানো আমার ছেলেকে কোনোদিন তেল মালিশ করিনি, কারণ ডাক্তার বারণ করেছিল, আমি করিনি তো করিনি, কেউ করাতে পারতো না আমাকে। তারপরে কালো কার পরানো, এখনও শাশুড়ি রাগারাগি করে, ছেলেকে কালো কার পরাতে পারো না পায়, তো আমি পড়াই না, সত্যি কথা বলতে কি। কিন্তু পরে বুঝি যে বড়দের কথা শোনার কিন্তু একটা দাম আছে। আমরা যতই নিজেদের শিক্ষা নিয়ে মানে গর্ব করি, একটা সময় গিয়ে কিছু না কিছু করে ধাক্কাটা খেতেই হয়, এবং এটাই মনে হয় যে না, বড়দের কথা সত্যিই দাম ছিল। তো তোমাদের তো দেখালাম ঠাকুরের আসন আমি কিভাবে পরিষ্কার করি, তাও ডিটেলে পুরো দেখাইনি, কিছু কিছু জায়গায় বাদ দিতে হয় বলে আমার মত, তো সেই জন্য পুরো ডিটেলে দেখাইনি। কিন্তু প্রত্যেকটা ঠাকুরকে মানে নিচ থেকে নিচে যে ঠাকুরদের যে থাকে মূর্তি বা ছবি, সেগুলোকে নামিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে, ঠাকুরের আলাদা গামছা থাকে, তো এইভাবে আলাদা আলাদাভাবে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি, আসন বদলে দিয়েছি। আর এখানে যে ড্রয়ারের মধ্যে ঠাকুরের বইপত্র, তারপরে সুপুরি হর্তুকি সব এই ড্রয়ারের মধ্যে থাকে, সিঁদুরের কৌটো, যা যা প্রয়োজনীয় জিনিস থাকে। এবার যার ফলে কি প্রত্যেক দিনের ব্যবহারে না জায়গাটা খুব মেসি হয়ে যায়, তো সেই সমস্ত ক্লাটার ক্লিয়ার করছি, যেগুলো প্রয়োজন হয় না, কিছু কিছু খালি খালি কৌটো, তারপরে এক্সট্রা তুলো, কাগজ, ঠোঙা, তারপর দেশলাই বাক্সর প্যাকেট সব এর মধ্যে জমা হয়েছিল। যেহেতু প্রত্যেক দিন ব্যবহার হয়, আর সেইভাবে পুরো ডিপ ক্লিনিং মানে হয় না, মাসে একবার করেই হয়, তো সেই জন্য আমি একবারই যখন করি, ভাবলাম আজকে যখন করছি তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই। তো ড্রয়ারটা খালি করে ওর মধ্যে যত নোংরা ছিল সেগুলোকে ভালো করে পরিষ্কার করে বার করে, এখানে একটা এই কাগজ ছিল আমার কাছে, এগুলো ঠাকুরের জন্যই ব্যবহার হয়, যেগুলো ভালো থাকে আমি রেখে দিই, তো সেই একটা কাগজ ছিল, এখানে পেতে দিলাম, বেশ দেখতেও সুন্দর লাগবে, আর নিচে যেহেতু সাদা আমার আসনটা নোংরাও হবে না। আর দেখো এখানে আমি ঠাকুরের বই, যে বইগুলো আমি পড়ি, বৃহস্পতিবার সাই বাবার বই, মা লক্ষ্মীর, তারপরে গণেশজির, যা যা বই পড়ি প্রত্যেক দিনের একটা একটা করে, এগুলো সব এখানে থাকে। আরও বই আছে যেগুলো সব সময় প্রয়োজন হয় না, ধরো জন্মাষ্টমী ব্রতকথা, তারপরে সরস্বতীর পাঁচালী, এগুলো তো সচরাচর মানে প্রত্যেক সপ্তাহে তো পড়তে লাগে না, তাই সেগুলো ওপর দিকের থাকে। এছাড়াও বিভিন্ন ব্রতকথার একটা বই আমি কিনেছিলাম মেলা থেকে, তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর একটা তো এমনি আমি ড্রয়ার সেট কিনেছি, তোমরা জানো, ওখানে আমি ঠাকুরের প্রত্যেক দিনের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলোও রাখি, ঠাকুরের আসন থেকে শুরু করে, তারপর যে জামাগুলো ঠাকুরের হয়তো কাচতে হবে তার জন্য একটা আলাদা ড্রয়ার রেখেছি। আর এই হচ্ছে ঠাকুরের তেজপাতা, আলাদাভাবে কিনতে পাওয়া যায়, মানে স্টেশনারি দোকানেই পেয়ে যাবে ওরকম একটা করে প্যাকেট। আমি লবঙ্গ, তেজপাতা এগুলো সব সময় রাখি, যেটা আমি তোমাদের বলছিলাম, এবং কেন কিভাবে ব্যবহার করি সেটা ইন ডিটেল আমি বলছি। তবে কখনো আমি মানে ঠাকুরের আসন থেকে এটাকে বাদ দিই না, সব সময় আমার ঠাকুরের আসনে পেয়ে যাবে। আর এই দেখো এখানে না, এটা আমার এক স্টুডেন্টের মা আমাকে গিফট করেছিল, কারণ আমার স্টুডেন্টের বাড়িতেও জানতো আমি খুব পুজো আর্চা করি, তো অনেক কিছুই আমি ঠাকুরের জিনিসপত্র গিফট পেতাম। এমনকি আমার ঠাকুরের বেশ কিছু ছবি, মূর্তি যেগুলো পুজো করি, সেগুলোও আমার বিভিন্ন স্টুডেন্টের ফ্যামিলি থেকে যখন কেউ ঘুরতে যেত আমার জন্য সবসময় ঠাকুর পুজোর জিনিসই নিয়ে আসতো। মূর্তিও আছে, আমি তোমাদের দেখাবো, খুব সুন্দর সুন্দর ভালো মূল্যবান জিনিস মানে ঠাকুরের জিনিস আমি পেতাম। তো এই হচ্ছে ব্যাপার। আর টুকিটাকি প্রয়োজনীয় যেগুলো মনে হলো যে থাক, এগুলো হয়তো পরে লাগতে পারে, ফেললাম না, পুরনো মোমবাতি সব রেখে দিয়েছি। তারপরে পোলতে, এগুলো না মানে কি বলে এক্সট্রা আর কি, থাকতেও অনেক সময় কিনে আনি না ওরকম, তো সাইড করে রেখে দিলাম।
আর এই যে হর্তুকি আর সুপুরি ঠোঙার মধ্যে করেই রাখি, কারণ প্রত্যেক বৃহস্পতিবার আমার লাগে। বৃহস্পতিবারে পূজা পদ্ধতিও কিন্তু আমি বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। এরপরে সমস্ত জায়গাপত্র গুছিয়ে এখন ঠাকুরের যে বাসনপত্রগুলো ডেলি ইউজের, সেগুলো কয়েকদিন আমার ঘরে পুজো আমি দিইনি, কেউই দেয়নি এবারে পুজো, যার ফলে কি ওই দাগ হয়ে গেছে। আমি পিতাম্বরী আর ওই ডিশ ওয়াশার দিয়ে ভালো করে মেজে ঝকঝকে করে এখন সব কিছু শুকনো করে মুছে কিন্তু রেখে দিয়েছি পরের দিনের পুজোর জন্য। আর ওই এক প্যাকেট সমস্ত নোংরা বেরিয়েছে। আর দেখো এই যে পরিষ্কার করতে গিয়ে চারপাশটা তো নোংরা হয়, সব কিছু একটা জায়গা করে জড়ো করেছি। যতটা সোজা মনে হয় না ভিডিওতে দেখতে, ততটা কিন্তু জিনিসটা সোজা হয় না। একটা ছোট জায়গায় সব কিছু হাতের কাছে গুছিয়ে রাখতে চাই পরিপাটি করে, তো অনেকটা সময় লেগে যায়। আমি তাড়াহুড়ো করে তোমাদের দেখাচ্ছি, আমার 2.5 ঘন্টা মতন লেগেছে। মানে 8:30টায় বসেছি, 11:30টার সময় ওই হ্যাঁ ওরকম সময়তেই আমি উঠেছি। 2.5 ঘন্টা 11টা এরকম 2.5 ঘন্টা 3 ঘন্টা মতন লেগে গেছিলো। তো ডিপ ক্লিনিং করতে গেলে তো একটু সময় লাগেই। মা ছেলে সবাই খেয়ে শুয়েও পড়েছিল, আশিস এসছে অনেক দেরিতে, তাই আমরা দুজনে একসাথেই খেয়েছিলাম। আর ঠাকুরের ওই টাওয়েল গামছা এগুলো সব ধুয়ে মেলে দিলাম একেবারে, খালি জামা কাপড়গুলো রেখে দিয়েছি পরের দিন ধোবো বলে। আর এই যে এই সামনের দিকটা যা যা অগোছালো লাগছিল একটু গুছিয়ে তোমাদের চলে এবার তোমাদের দেখাই। এখানে ঠাকুরের এইটা হচ্ছে কি বলতো ফুলের ঝুড়ি ধুয়ে রাখলাম। এই একটা ঠাকুরের ট্রে, অনেক কিছুতেই ধরো লাগে, যেমন প্রদীপ অনেক সময়, যদি আমার এখন প্রদীপের থালা আলাদা, মানে প্রদীপ তারপরে ধূপকাঠি যে ছাই পড়ে তার জন্য একটা বড় স্টিলের থালা ঠাকুরের বের করে নিয়েছি, ওর মধ্যেই করি। আর এই যে প্রদীপ সব ধুয়ে নিয়েছি, ছোট প্রদীপ বড় প্রদীপ সব ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের ওই কর্নারটায় পুরো থাকে তেল ঘি সব ওই কর্নারটায় ঢুকিয়ে দিয়েছি, একদম পরিষ্কার করে জায়গা মুছে টুছে ঠাকুরের তাক খুব সুন্দর করে পরিষ্কার করেছি। খালি মা লক্ষ্মীর জামাটা আজকে চেঞ্জ করিনি, কারণ মা লক্ষ্মীকে বুধবার স্নান করাবো, মা লক্ষ্মী সরস্বতী দুজনকেই, তারপরে জামা চেঞ্জ করবো, বাকি সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এই সাইডে দেখো এখানে আগে ঠাকুরের জন্য না, মানে মা সরস্বতীর জন্য এই ছোট টুলটা ছিল, তো এটাকে চেঞ্জ করে আমি এখানে বড় একটা টুল দিয়েছি, দিয়ে মাকে পেতে, এগুলো সবই ঠাকুরের জন্যই কেনা ছিল। আর এই যে মা সরস্বতীর ফটো দেখছো জানো তো, এটা অনেক ছোটোবেলার, আমার ক্লাস 5 হবে, 5 কি তারও হয়তো আগের হবে, 3-4 এরকম। 1 টাকা করে কিনেছিলাম, মা আমাকে কিনে দিয়েছিল, তখন আমি স্কুলে পড়ি, 4-5 হবে, হ্যাঁ এরকম সময়। তো আমি ব্যাগের মধ্যে রাখতাম, আমার মনে আছে। মা সরস্বতীর ছবিটাই আছে, একটা মহাদেবের ছিল, বাবা লোকনাথের ছিল, 3টে ছিল আমার টোটাল। তো এখন পর্যন্ত মা সরস্বতীটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম, আরগুলো মানে কোথায় জানি না। তো এই জন্য আমি মা সরস্বতীর এই ছোট্ট ফটোটা আমার খুব প্রিয় ছিল। এত ছোট ছোট ঠাকুরের ফ্রেম তো সচরাচর দেখা যেত না, তো এত পুরনো জিনিসটা এখনো পর্যন্ত আছে আমার কাছে। পার্পল কালারের ছিল পুরো টিনটা, সাইডে যে ফ্রেমটা আছে না ওটা পার্পল কালারের ছিল, খুব সুন্দর দেখতে লাগতো, খুব অ্যাট্রাকটিভ। তো রেখে দিয়েছি মা সরস্বতীর ফ্রেমের মানে ইয়ের পাশেই, মূর্তির পাশে। আর এই যে মা সরস্বতীর যে মূর্তি দেখছো, এটা আমার এক স্টুডেন্ট আর কি আমাকে গিফট করেছিল টিচার্স ডেতে, তো সাজিয়ে রাখতাম। তারপর আমি আসনে পেতে নিয়েছি, আয়ুষ্মান বড় হতে এখানে পেতে মা সরস্বতীকে আমি পুজো করি। এটা নর্মাল যেরকম গিফটের ব্যাপার মানে পারপাসে যে ধরনের মা সরস্বতী পাওয়া যায়, ও আমাকে এটা গিফট করেছিল, খুব সুন্দর দেখতে। তো জামা পরিয়ে মাকে বসিয়ে আমি পুজো করি। তো কাপড়ও মায়ের এখানের বসার যে ইয়েটা, কাপড়টা চেঞ্জ করে দিয়েছি। মা সরস্বতীকে আমি বুধবার স্নান করিয়ে সেদিন, মানে মা লক্ষ্মীকেও আমি বুধবার করে ঘট পাল্টাই, সব কিছু করি, মা সরস্বতীকেও তাই করব। আর এইখানে ঠাকুরের এই খাবার দাবারের জিনিস ঘন্টাগুলো রেখেছি। আর এখানে হচ্ছে ধূপ ধুনোর যা যা প্রয়োজন হয়, ঠাকুরকে মহাদেবকে স্নান করানো যা যা লাগে সেগুলো। আর শঙ্খটা রেখেছি, বালতিটা কালকে ধোবো, ধুয়ে জল ভরবো, ঠাকুরের খাবার জল। আজকে আর কিছু করলাম না, কালকে টাইম কলে জল আসবে, মানে খাবার জল যখন আসে টাইম কলে তখন। আর এখানে ঠাকুরের বাসনপত্র সব আমি মেজে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছি। দেখো কদিন ঠাকুর খাওয়া পুজো পাইনি এবার। আর এটা হচ্ছে আমার ঠাকুরের ঘর মোছার গামলা আলাদা করে। তো এই সব গোছানো হয়ে গেছে। আচ্ছা, এবার তোমাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে, অনেকে মানে আমি সবসময় তো তোমাদের দেখালাম তেজপাতা লবঙ্গটা রাখি, কেন রাখি এবার সেটা আমি তোমাদের বলছি। দেখবে আমরা যে কটা জ্যোতিষ মানে ইয়ে দেখি, রিলসগুলো আমাদের সামনে আসে, আমরা বহুবার, অনেক পরে আমি এটা জেনেছি, আগে জানতাম না, তবে ইউটিউবে আসার আগে থেকেই জানতাম যে কর্পূর ভীষণভাবে নেগেটিভিটি দূর করে। তোমরা জানো একটা সময় সম্ভবত 2018 থেকে 2020 অত দূর, হ্যাঁ 2020 অবধি আমি
ইউটিউবে দেখেছো তোমরা, আমি কালো কার্ড পরতাম। এই ঘরে আসা পর্যন্ত কালো কার্ড পরতাম, তারপরে আস্তে আস্তে ছেড়েছি। যবে আমাদের ছাদে ঠাকুর ঘরটা হলো তখন থেকে ছেড়ে দিয়েছি। তারপর থেকে আর ভয় পেতাম না। 2-3 বছর আমার জীবনের দুর্বিষহ গেছে বিভিন্ন কারণে। সেই পুরনো কথা তুলছি না, মোটামুটি ভিডিও আছে, আর সেই সমস্ত কথা অনেক দিনের কথা তো তুলতে চাই না, কি বৃত্তান্ত কেন, তার কারণ এখন মনে হয় সেগুলো তো কোনো প্রুফ নেই, তাই বলাটা উচিত হবে না। তো যাই হোক, তখন আমাকে যে যা বলতো আমি তখন সেটাই করতাম। মানে কি, আমার ঘরে ঠাকুর আছে, পুজো দিচ্ছি, সব করছি, তারপরেও আমি এমন এমন জিনিস ফিল করতাম। হনুমানজি আছে আমার ঘরে, আমি ভাবতাম এগুলো কেন, যদি মানে ভাবতাম যে মনের ভুল, আর ভৌতিক হলে তাহলে ঠাকুর আছে তো তাহলে কেন হবে, এগুলো ভাবতাম, কিন্তু কিছুতেই কন্ট্রোল হতো না সেই ভয়। কত ডাক্তার দেখাতাম, একটার পর একটা ডাক্তার চেঞ্জ করতাম। তারপর আমি তোমাদের বলেছি যে একদিন মানে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, মসজিদে গেছি। প্রথম আমাকে কে যেন বললো যে তুমি যাও, তো গেছি, বললাম না যে যা বলতো তাই করতাম। ওই দিন উনি আমাকে ঝেড়ে দিল, খালি বললো কি তুমি কোথায় গেছিলে, কোথাও গেছিলে গ্রামে টামে, না মানে ফাঁকা জায়গা আর কি বলতে চাইছে না। তো ছাদে আমার সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমি তোমাদের বলেছিলাম না, মনে হয় কে যেন একটা ঘাড়ে বসলো উঠে। তো সেই দিন আমার ঝট করে মনে পড়েছিল, তার আগে পর্যন্ত আমার ওটা কেন জানি না আমার পুরো আউট অফ মাইন্ড হয়ে গেছিল। তো যাই হোক, এইরকম ব্যাপার। তারপর থেকে আমাকে যে যা বলতো করতাম। তারপর আস্তে আস্তে আমি যখন সুস্থ হই তখন বলতো, তখন অনেকেই বলতো ঘরে কর্পূর জ্বালাও, কর্পূর জ্বালাও। আমি খুব তখন থেকেই কর্পূর জ্বালানো শুরু করলাম, আর কর্পূর জ্বালিয়ে সত্যি বলছি আমি ভীষণ ভীষণ উপকার পেয়েছি, ভীষণ। এখনো পর্যন্ত কোনো কারণে হোক, ধরো আমার মনে হচ্ছে যে আমার হাজব্যান্ডের সঙ্গে ভীষণ ঝগড়া হচ্ছে, বা ছেলের ওপর অকারণে রাগারাগি করছি, বা অকারণে ঝগড়া করছি, অকারণে মাথা গরম হচ্ছে, আমি কর্পূর জ্বালাই, আমার মাথা অনেক অনেক ঠান্ডা হয়ে যায়। আমি জানি না এটার কোনো ভিত্তি আছে কি নেই বা কিছু, কিন্তু আমি পুরো ফিল করি যে আমার সারাউন্ডিংটা চেঞ্জ হয়ে যায়, পুরো পুরো নেগেটিভিটি দূর হয়ে যায়। এটা করাটা হচ্ছে সহজ, কর্পূরটা যে কোনো সময় পাওয়া যায়। আর একজন আমাকে বলেছিল যে তেজপাতা এরকম মানে অ্যান্টি ক্লকওয়াইজ দুটো তেজপাতা দু হাতে নিয়ে ঘুরি ওই সন্ধ্যার সময়, যদি মানে তেজপাতার গন্ধটা ঘরে দেওয়া যায় সেটা নাকি খুব মানে মঙ্গল, ঘরের অর্থ এবং মানে আমাদের তো সবই দেখো সংসারের মঙ্গলের জন্য, তো ওটা নাকি করা যায়, খুব ভালো। তো তারপরে আমি বিভিন্ন ওই যে অ্যাস্ট্রোলজারদের আর কি রিলসগুলো দেখি, ওখানে ধুনোর মধ্যে দুটো তেজপাতা, 5টা লবঙ্গ, একটু কর্পূর, এরকম বেশ কিছু দিয়ে সারা ঘরে ধোয়া করতে বলেছিল। তারপর একজন বলেছিল লোবান দিতে, কিন্তু আমি লোবানটা মাঝখানে দিতাম, তারপর বন্ধ করে দিয়েছি, কারণ লোবান জ্বালাতে নেই। আমাদের হিন্দু বলে নয়, লোবান দিয়ে একটা অন্য কাজ হয় যেটা আমি এখানে আর বলছি না, তো সেই জন্য লোবানটা জ্বালাই না। আর এই হচ্ছে ব্যাপার, তোমাদের বলে দিলাম কেন আমি তেজপাতা আর লবঙ্গ সবসময় ঠাকুরের জায়গায় রাখি। এটাই ধরো খুব তুমি কোনো কারণে কিছু নিয়ে এক সময় দেখবে আমাদের হয় অ্যাংজাইটি কাজ করে, আমরা কিছু না খুব ভয় পেয়ে যাই, একটুতে চমকে যাই, একটুতে বা একা একা থাকতে অনেক সময় ভয় লাগে, বা মনে হয় না যে অনেক সময় দেখবে আমাদের বাচ্চা থাকলে, ছোটো বাচ্চা থাকলে আমরা ভাবি হাওয়া বাতাস লেগে গেছে, বিশেষ করে বড়োরা আমাদের কানের মধ্যে ঢুকিয়ে দিবে তো আরোই হয়, নিশ্চয়ই নজর লেগে গেছে, হাওয়া বাতাস লেগে গেছে। আস কি হয়েছে, যাচ্ছি একটু, যাও হয়ে গেছে আমার। তো হ্যাঁ যাচ্ছি, যাও। তো সেটাই বলছি, আমি মানে কোনো কারণে যদি কিছু নিয়ে ভয় পাই, তো তখন না ঘরে যদি ধুনোর সাথে একটা তেজপাতা, 5টা লবঙ্গ কি 3টে লবঙ্গ, একটু কর্পূর জ্বালিয়ে ঘরে ধোঁয়া করো, গ্যারেন্টি, যদি এগুলোতে বিশ্বাস থাকে, নেগেটিভিটি পজিটিভিটি যে তোমার ফারাকটা কি সেটা বুঝতে পারবে। কেউ যদি বিশ্বাস নাও করো, যদি কোনো কারণে মনে হয় কোনো কাজ আটকে যাচ্ছে, করে দেখতে পারো। আমিও এই সমস্ত একটা সময় মানতাম না, আমাকে একজন বলেছিল তুমি এই যুগের মেয়ে হয়ে এত সুপারস্টিশিয়াস কেন। সুপারস্টিশিয়াস তুমি মানো না, তাই তুমি তোমার কাছে সুপারস্টিশিয়াস ব্যাপারগুলো, আমি মানি, আমার কাছে সেটা সংস্কার। যে মানে তাকে বলি যে মানলেই একটা কথাই তো আছে, কম করে সংকট, তুমি যেটা মানবে তুমি সেটাই পাবে, যেটা মানবে না সেটা কুসংস্কার। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আবার আসছি আগামীকাল, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সায়না।